এটা দাবি, আসলে এটা আমাদের অধিকার, আর অধিকার তো দিতেই হয়। তা আমরা আমাদের অধিকার চাইতে এসেছি। আমাদের দাবি না হওয়া পর্যন্ত, যতক্ষণ আমাদের দাবি সম্পূর্ণভাবে পূরণ না হবে, আমরা রাজপথ ছাড়বো না। এবং তাদের বাজেট জগন্নাথের থেকেও বেশি, কিন্তু ঢাকাতে এমনিতেই থাকা খাওয়া খরচ মিলে অনেক খরচ, এবং এখানে আমাদের স্টুডেন্টরা আসলে মানবেতর হচ্ছে জীবনযাপন করছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হল যদি না থাকে, আমরা যে মেসে থাকি, এটা একটা আমরা মানবতর জীবন যাপন করি। মেসে যখন আমরা যাই বাসা ভাড়ার জন্য, মেস ভাড়ার জন্য, ব্যাচেলরকে মেস ভাড়া দিতে চায় না। তারপর মেসে যে রান্না বান্নার যে সমস্যা, খাবারের যে কষ্ট, এটা আসলে অনেক বেশি কষ্ট, যেটা যারা যদি না থাকে বাস্তবে, তারা আসলে ওটা বুঝবে না। আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, হওয়ার পরে আমি যখন মেসে উঠছি, বাড়ি থেকে আসার পরে আমার 14-15 দিনের টাইফয়েড হয়েছে। এই টাইফয়েড শুধুমাত্র মেসে থাকার কারণে, মেসের যে নোংরা পরিবেশ, এবং কি আমার আলসার এবং গ্যাস্ট্রিক হয়ে গেছে। এই পুরো যে আলসার গ্যাস্ট্রিকের যে বহনটা, এটা আমি এখনো বইতে হইতেছে। এটার কারণে আসলে আমাদের যে শিক্ষা লাইফ, এই শিক্ষা লাইফের মধ্যে হ্যাম্পার হয়। আমি এদের এই যে 3টা দাবি আমাদের আসলে বেসিক্যালি ছিল, তারপরে আমাদের শিক্ষক এবং ছাত্রদেরকে, ছোট ভাইদেরকে যে হামলা করেছে, এর প্রেক্ষিতে আরেকটা দাবি এটার সাথে যুক্ত হয়েছে। মোট 4টা দাবি। এই 4টা দাবির প্রতি আমরা একমত, এবং এর মধ্যে কোনো বাট ইফ কিন্তু কোনো কিছুই নেই। এটা দাবি, আসলে এটা আমাদের অধিকার, আর অধিকার তো দিতেই হয়। তা আমরা আমাদের অধিকার চাইতে এসেছি ওনার কাছে, আর আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের অধিকার নিয়ে এখান থেকে ফেরত যাব। আমরা ক্রাইসিস বলতে পুরান ঢাকায় যে মেস মালিকদের ব্যবহার, আর সাথে যে আর্থিক সমস্যা, সব মিলিয়ে আমরা ভালোই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই। নারী শিক্ষার্থী হিসাবে গ্রাম থেকে যেহেতু আসছি, ফ্যামিলি থেকে তো একটা বিয়ের কথা বলে, তারপরেও এত দূর আসার পরেও যখন কোনো আবাসিক হলের ব্যবস্থা নেই, সেই দিক থেকে আর্থিক সমস্যায় পড়া লাগে। আবার টিউশনটাও পুরান ঢাকায় ওরকম ভাবে ভালো স্যালারি পাওয়া যায় না। তো এই জন্য আমাদের হল আসলে দরকার, না হলে যতদিন হল হবে না ততদিন পর্যন্ত আবাসন ভাতা দিতে হবে। ইনশাল্লাহ আমাদের দাবি না হওয়া পর্যন্ত, যতক্ষণ আমাদের দাবি সম্পূর্ণভাবে পূরণ না হবে, আমরা রাজপথ ছাড়বো না। এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের অনশন কর্মসূচি চলতেছে। বিকাল বেলা 3টা থেকে আমাদের অনশন কর্মসূচি চলতেছে। যতক্ষণ আমাদের দাবি না আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। এক কথায়, আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আসলে আমার কাছে মনে হয়েছে এটা হাই টাইম। এবার সিচুয়েশনটা এমন যে আমার ছোট ভাই বোনদের দেয়ালে আসলে পিঠ থেকে গিয়েছে। এখান থেকে দাবি না আদায় করে ফিরে যাওয়ার কোনো উপায় আর নাই। আমি সম্পূর্ণ সমর্থন জানাই তাদের এই আন্দোলনকে, এবং তাদের দাবির ন্যায্যতা আমি স্বীকার করি। এবং সাবেক হওয়ার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমি এখানে এসেছি। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে এখানে এসেছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 3 দফা দাবি, পরবর্তীতে অবশ্য আরো 1 দফা যোগ হয়েছে। আমি এই 4 দফা দাবির সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। আসলে দাবি 3 দফা ছিল, কিন্তু পরবর্তীতে আরেকটা অ্যাড হয়েছে, এখন কিন্তু 4 দফা দাবি। তো 4 দফা দাবি অবশ্যই আপনাদের জানা আছে যে আবাসন ভাতা এবং হল নির্মাণ এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটা, এবং বাজেট যেটা আমরা দিয়েছি, সেই বাজেটটা না করে কমপ্লিট একটা বাজেট পাস করা হয়। আর এটা এখনই বাস্তবায়ন করা দরকার, এই কারণে যে আসলে আমরা যারা ক্লাসে পড়াই, শিক্ষক হিসেবে আমরা যখন ওদের সামনে দাঁড়াই, আমরা খুবই অসহায় বোধ করি। কারণ আমার ছেলেটা বা আমার স্টুডেন্টটা, শিক্ষার্থীরা ক্লাসে না খেয়ে সকালে চলে আসছে। না খেয়ে কেন আসলো? ওর একটা হল নেই, ওর সকালে রান্না হয়নি। একটা হল থাকলে কিন্তু একটা ক্যান্টিন থাকবে, সকল প্রকার আয়োজন থাকবে। ও হয়তো একটা অস্বাস্থ্যকর পরিবেশের বাসা ভাড়া করে থাকছে, ওর থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, প্রতিনিয়ত ওদের যে সমস্যাগুলো আমরা দেখছি, আমরা অভিভাবক হিসেবে, আমরা শিক্ষক হিসেবে সত্যি দুঃখিত, এবং আমরা চাই এই সমস্যার অতি দ্রুত সমাধান হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠিত। তারপর থেকে জগন্নাথ বিসি যারা ছিলেন, তারা সব ছিলেন একটা বিশেষ মহলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা। এরা জগন্নাথের ছাত্রদের স্বার্থ দেখেনি, জগন্নাথের বিষয়গুলোকে ওরা উপেক্ষা করছেন, এবং জগন্নাথের অনেক কিছু তারা বিসর্জন দিচ্ছেন। তো জগন্নাথের ছাত্রছাত্রীদের যে হল নেই বা থাকার আবাস ব্যবস্থা নেই, তাদের কোনো সহযোগিতা পাচ্ছে না, এটা তাদের মাথায় ছিল না।
তারা সারাক্ষণ রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন, নিজেদের উন্নয়নের জন্য ব্যস্ত ছিলেন। তো সেই বিবেচনায় জগন্নাথ আমি সুষ্ঠুভাবে গত 20 বছর ধরে বঞ্চিত, সেহেতু বাজেটও ওইভাবেই প্রণয়ন হয়েছে। বাজেট তো আর ছাত্রছাত্রীদের নিজ বেস বাজেট হয়নি, সেহেতু এখনকার আমরা যেটা চাচ্ছি সেটা হলো জগন্নাথের ছাত্রদের নিড বেস বাজেট হবে, ট্রেডিশনাল বাজেট হবে না। আগে কি হয়েছে না হয়েছে উই ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। আমরা জানতে চাই যে এখন আমার ছাত্রদের যে প্রয়োজন সেই প্রয়োজন মিট করতে হবে, সেহেতু আমরা নতুনভাবে বাজেট প্রণয়ন করছি এবং বাজেট উপস্থাপন করছি। কাজে ছেলেমেয়েরা যে দাবি করছে যে এই বাজেটকে মেনে নিতে হবে, আমরা মনে হয় একেবারেই যৌক্তিক। আর বাকি যেগুলো আছে সেগুলো তো এমনিই সরকারের জন্য যথেষ্ট প্রয়োজনীয়, কারণ সরকার যদি হল বাস্তবায়ন করে তাহলে হলের জন্য যে হলের বিকল্প যে ব্যবস্থাপনা গভর্নমেন্টের জন্য সেটা করতে হবে না, গভর্নমেন্টের ব্যয় কমে আসবে। তো আমরা মনে করি হলের ব্যাপারটা বাস্তবায়নের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই বিবেচনায় জগন্নাথের প্রজেক্টকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে কাজ করা উচিত। এখানে সুস্পষ্টভাবে কথা হচ্ছে এখানে লাঠি টিয়ার মারামারির কোনো বা দরকার কিছু নেই। বাজেটটাই হলো সিম্পল কজ, এটা সমাধান করে বলে বিষয়টা চলে যাবে। কোনো নিপীড়ন নির্যাতন চালিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ছাত্রদের কোথাও দমন করা যায়নি, এখানেও করা যাবে না। আর এই সরকারকে বুঝতে হবে এই সরকার আর আগের সরকারগুলো এক না। যদি তারা এটা বুঝতে না ব্যর্থ হয় তাহলে বাসুল তাদেরকে দিতে হবে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আসলে কারা পড়ে? আমরা কিন্তু হচ্ছে গণমানুষের ছেলেমেয়েরাই পড়ে, এবং প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এমনকি ঢাকার বাইরেও ইউনিভার্সিটিগুলোতে কিন্তু হচ্ছে হল আছে এবং তাদের বাজেট জগন্নাথের থেকেও বেশি। কিন্তু ঢাকাতে এমনিতেই থাকা খাওয়া খরচ মিলে অনেক খরচ, এবং এখানে আমাদের স্টুডেন্টরা আসলে মানবেতর হচ্ছে জীবনযাপন করছে। আমি যদি বলি জগন্নাথের 18,000 স্টুডেন্ট, এর মধ্যে ছাত্রী হল মাত্র 600, মানে 600 জনের আবাসনের ব্যবস্থা। এখন আপনি হিসাব করেন যে শতকরা ভাগে আসলে কতটুকু আবাসন ব্যবস্থা।